টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো এবং বরাবরের মতো আজকেও আমরা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী ওয়াদায় নানান কিছু ছিল সে বিষয়ে, ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তার কী ধরনের চিন্তাভাবনা বা প্রতিশ্রুতি রয়েছে সেটার উপর ভিত্তি করে ট্রাম্প প্রশাসনের ট্যাক্স নীতিমালায় সম্ভাব্য কী কী পরিবর্তন আসতে পারে, কারা পাবেন অধিক সুবিধা, এই বিষয়টি আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। তার বাইরেও হাতে যদি সময় থাকে তাহলে অনেকগুলো আমরা বিষয় হাতে নিয়েছি যে বছর শেষে আপনার ট্যাক্স পরিকল্পনায় কি কি কৌশল অবলম্বন করবেন এবং সেটা দিয়ে অন্যান্য সুবিধা কিভাবে পেতে পারেন সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ইনশাআল্লাহ আজকে আপনাদের দর্শকের অনেক কোয়েশ্চেন আমরা আনসার করতে পারবো এবং আজকের টপিকগুলো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমরাও তাই মনে করছি যে আজকের টপিকগুলো খুবই সমসাময়িক এবং এগুলো আমাদের খুবই জানা খুবই জরুরি, সে কারণে আজকে এই আলোচনার বিষয়গুলো রেখেছি। তো প্রথমেই আসতে চাই, প্রেসিডেন্ট ইলেক্ট আমাদের ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় নানান প্রতিশ্রুতি দিয়েছেন, নানান কথা বলেছেন, সেগুলো আমরা বাদ দিলাম। এক্ষেত্রে শুধুমাত্র আমরা ট্যাক্স বা আর্থিক সুবিধার বিষয়ে অনেক কথাই বলেছেন এবং সেক্ষেত্রে তিনি ট্যাক্স কমানোর কথা বলেছেন, অনেক সুবিধার কথা বলেছেন। আপনি একজন প্রফেশনাল এবং অত্যন্ত নিপুণ একজন অ্যাকাউন্ট্যান্ট, সুতরাং এবং প্রতিনিয়ত এই কাজগুলো আপনি করছেন। যদিও আমরা জানি যে এই ট্রাম্পের যে শাসন আমল আসছে আগামী 20 তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন এই বছরের, এবং আমরা জানি জানুয়ারির 15 বা 3rd বা 2nd বা 3rd উইক থেকে যে ট্যাক্স সিজন শুরু হবে সেটা হয়তো এই বছরে ইফেক্ট হবে না, কারণ আমরা ট্যাক্স দেবো 2024 সালের। সুতরাং এই ট্রাম্পের এই শাসন আমলে যেটা আগত শাসন আমল খুব একটা ইফেক্ট না করলেও তিনি পরবর্তীতে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি, ট্যাক্সের নীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে, যেটা আপনিও পুঙ্খানুপুঙ্খ, কারণ আপনাদের এইটা সবসময় আপডেট থাকতে হয়, চিন্তা করতে হয়, পড়তে হয়, মানুষকে জানাতে হয়। এই ক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি থাকবে যে ট্যাক্স নীতিমালায় সম্ভাব্য কি কি পরিবর্তন আসতে পারে এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে কারা বেশি সুবিধা পেতে পারেন, এই বিষয়টি যদি আলোচনা করেন জনাব আব্দুল চৌধুরী। ওকে, সো এখন লাস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ছিল তখন 2017 ট্যাক্স কাটস এন্ড জবস অ্যাক্ট যেটা পাস করা হয়েছিল বিলটা, it was one of the largest tax changes in many years, right? I forget কত বছর ছিল, but after many years এটা একটা এরকম বড় একটা চেঞ্জ হয়েছিল। তখন ওই চেঞ্জটা অনেকের জন্য হেল্প হয়েছে, রাইট? আই থিঙ্ক প্রচুর মানুষের জন্য ওইটাতে হেল্প হয়েছিল। এবং যেটা করা হয়েছিল ওইটাতে যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানো হয়েছিল, রাইট? ইটস এট দ্য টাইম এটা $2,000, এখন বর্তমানে $2,000 পার চাইল্ড আছে। এবং ম্যাক্সিমাম ট্যাক্স ব্র্যাকেট যেটা আগে ছিল 39%, ওইটা 37%-এ আনা হয়েছে। কিন্তু স্টিল যারা 10%, 12% অথবা 24% আছেন, আপনাদের ওই রেটটাও, এই যে মার্জিনাল রেট, ওটাও একটু কমানো হয়েছিল। এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছিল, রাইট? আগে 2017 আগে সবাই পাইতো স্ট্যান্ডার্ড ডিডাকশন প্লাস পার্সোনাল এক্সাম্পশন দেওয়া হইতো আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার, রাইট? ধরেন একজন মেম্বার যদি থাকতো ওদের জন্য দেওয়া হয়তো $3,000 এবং
স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনাকে দেওয়া হয়তো এই ধরেন লেটস সে 5500 6000 ডিপেন্ডিং প্রত্যেক বছরের উপর ডিপেন্ড করে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট হইতো। এখন 2017 এর এই ট্যাক্স চেঞ্জের সময় ওরা যেটা করছিলেন যে পার্সোনাল এক্সাম্পশন বাদ হয়ে গেছে, রাইট? ধরেন আপনারা আগে যখন W2 নতুন জব যখন হায়ার হইতেন নতুন জবে, তখন আপনার কোম্পানি যখন বলতো আপনার পার্সোনাল এক্সাম্পশন কয়টা, তখন আপনারা দিতেন 1 জন 2 জন 3 জন 4 জন যেটাই হোক, রাইট? এখন কিন্তু ওই পার্সোনাল এক্সাম্পশন আর ম্যাটার করে না। এখন ম্যাটার করে যেটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল আপনারা যারা ক্লেম করতেছেন, যারা আপনার ওয়াইফ না, রাইট, অথবা যারা চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল না, ওদের জন্য আপনারা $500 পার পার পারসন পান, যেটাকে বলে আদার ডিপেন্ডেন্ট রেট, রাইট? এখন ওই চেঞ্জ গুলো ছিল যেখানে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কনসলিডেট করে ফেলা হয়েছে, রাইট? বর্তমানে স্ট্যান্ডার্ড ডিডাকশন আই বিলিভ ইজ $14,000 and change, 14,600 to be exact for single, right? এখন অলসো কর্পোরেশন ট্যাক্স যেটা, রাইট, আগে ছিল লোয়েস্ট রেট ছিল ধরেন 15%, তারপর ওইটা 34% পর্যন্ত যাইত, রাইট? এখন বর্তমানে ওইটা ফ্ল্যাট, সবাই 21% দেন। অন টপ অফ দ্যাট অন্যান্য আরো কিছু এস্টেট ট্যাক্স চেঞ্জ হয়েছে। এখন নাও যত বিল, এই যে বিল যেটা 2017 এ পাস হয়েছিল, ওইটা এক্সপায়ার হবে 2025 এ। তার মানে 2024 এর যে ট্যাক্স ফাইলটা আপনারা করবেন এপ্রিলের এই 2025, এইটা সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, কত বছরের মতোই। আগামী বছর 2025 ওইটাও সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। 2026 it's going to go back to pre-2017, which is going to be it's going to be a huge change. কারণ একটা জিনিস আপনি যখন একটা রুলে অভ্যস্ত, ধরেন 8 বছর ধরে, এখন এটা যদি হঠাৎ করে চেঞ্জ হয় and goes back to 8 years ago, এটাতে অনেক ইকোনমিক চেঞ্জ হবে। দেখুন বর্তমানে মেইন কনসার্ন যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, ওদের কনসার্ন হইলে গিয়া ওরা এই 2017 এর এই বিলটা এক্সটেন্ড করবে ওরা। দিস ইজ নাম্বার 1। ওইটার এক্সটেনশন হইলে গিয়া ওদের মেইন প্রায়োরিটি। ওকে, এক্সটেনশনের পরে ওরা আরো কিছু জিনিস অ্যাড করতে চাচ্ছেন, যেটা আমি কুইকলি বলে ফেলি, উই গোনা সামারাইজ, রাইট? সো ফার্স্ট থিং, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওরা চাচ্ছে যারা রেস্টুরেন্টে কাজ করেন অথবা যাদের টিপ ইনকাম আছে, টিপস, রাইট, ওই ইনকামটা শুড নো লঙ্গার বি সাবজেক্ট টু ফেডারেল ইনকাম ট্যাক্স। তার মানে টিপসে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। ওভারটাইম কাজ যদি করেন কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যারা পাচ্ছেন ওইটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এগেন এইটা কিন্তু প্রপোজাল, উই থিঙ্ক এইটা প্রপোজাল হবে, কোনো কিছু পাস হয় নাই। তখন আপনি চিন্তা করেন না যে এটাই রুল হয়ে যাবে। দিস ইজ ওয়ান অফ দ্য থিংস ওরা প্রপোজ করবে, ঠিক আছে? এখন আর একটা প্রপোজাল হলো গিয়া, প্রিভিয়াসলি যে আমি বললাম কর্পোরেট ট্যাক্স রেট আনা হয়েছে 21%। এখন ওই ট্যাক্স রেট এখন ওরা আরো একটু করার চেষ্টা করবে। ওরা চাচ্ছে 15% নেওয়ার জন্য, উইচ আই থিঙ্ক ইজ ইম্পসিবল। 15% কর্পোরেশনের ট্যাক্স যদি নেয়, এটা অনেক ডেফিসিট হবে গভর্নমেন্টের। সো আমার মনে হয় না এটা ফিজিবল, বাট মেবি ওরা 18 to 20% কেটে নিতে পারে, রাইট? এখন এরকম, এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ওকে, কর্পোরেট ট্যাক্স রেট কমাইলে কি লাভ, রাইট? ওদের পারপাস অবভিয়াসলি হলে গিয়া যে ইন এডিশন টু মেকিং শিওর কর্পোরেশনস পেজ লেস ট্যাক্স, এই হিসেবে আপনি অনেক ফরেন ইনভেস্টরও অ্যাট্রাক্ট করতে পারেন, রাইট? ধরেন যাদের ইনভেস্টমেন্ট আছে কানাডায়, রাইট, অথবা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে, রাইট? ওই কান্ট্রি, ওই কর্পোরেশন গুলো চাবে যে ওকে, আমি যদি আমেরিকায় ইনভেস্টমেন্ট করি, আমার ট্যাক্স রেট 20% লোয়ার দেন অনেক আমার কারেন্ট রেট যে দেশে আছে, তখন ওরা ফরেন ইনভেস্টররা অ্যাট্রাক্ট হবে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য, মানে ওরা এখানে ব্যবসা করবে। এখন এই বিল যদি আর এখন ওরা পাস করতে চায়, এরকম টু থিংস থাকা লাগবে, রাইট? প্রথমত নাম্বার 1, রাইট নাও আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে হাউস এবং সেনেট ইজ বোথ রিপাবলিকান মেজরিটি। রানা ভাই, আপনি আমাকে কারেকশন করতে পারেন আমি যদি রং হই। এখন মেজরিটি আছে। এখন
হাউসেও মোটামুটি মেজরিটি খুব রিপাবলিকান কাছাকাছি একদম। খুবই কাছাকাছি, এক্স্যাক্টলি। এখন একটা বিল যখন টেবিলে আসে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভোট দেয়, ভোট রেজ করা লাগবে। এখন অবভিয়াসলি অনেক ডেমোক্রেটের ভোট আনা লাগবে এই বিলে। এখন ওদেরকে কিরকম কনভিন্স করা যায়, কনভিন্সের এই হলে গিয়া ওদের পদ্ধতি, যেটা ওরা চেষ্টা করবে। বর্তমানে আপনারা যারা আইটেমাইজ করেন, রাইট, ট্যাক্স ফাইলে আপনাদের রিয়েল এস্টেট ট্যাক্স এবং স্টেট ইনকাম ট্যাক্স $10,000 পর্যন্ত ক্যাপ থাকে, ঠিক আছে? তার মানে আপনি যদি নিউ ইয়র্ক স্টেট ইনকাম ট্যাক্স দিচ্ছেন, নিউ ইয়র্ক সিটি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, প্লাস আপনার বাড়িতে আরো $8,000 ট্যাক্স দিচ্ছেন, তো সব মিলে যদি এখন আপনার স্টেট এন্ড লোকাল ইনকাম ট্যাক্স, রিয়েল এস্টেট ট্যাক্স যদি এখন 18,000 টাকা হয়, ওরা আপনাকে শুধু $10,000 ডিডাকশন দিবে। ওকে, এখন states like California, New Jersey, New York, high real estate tax area, democratic state, ঠিক আছে? এখন obviously যারা লং আইল্যান্ডে থাকেন, যারা ওয়েস্টচেস্টারে থাকেন, আপনার রিয়েল এস্টেট ট্যাক্সই অলমোস্ট $10,000 উপরে, 14,000 15,000 ডিপেন্ডিং অন কোন এরিয়াতে আছেন। তারপরে আপনার স্টেট এন্ড লোকাল ইনকাম ট্যাক্স আসলো, অনেকের এই ডিডাকশন অলমোস্ট 30,000 পর্যন্ত যাইতে পারে, রাইট? হিউজ ডিডাকশন। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাবে যে ওই ডেমোক্রেটিক স্টেটের রিপ্রেজেন্টেটিভকে অ্যাট্রাক্ট করার জন্য, তখন ওরা চাবে ওই এটাকে বলে সল্ট ক্যাপ, স্টেট এন্ড লোকাল ইনকাম ট্যাক্স ক্যাপ, ওই $10,000 লিমিটেশন বাতিল করার জন্য, ঠিক আছে? তখন ওরা আর ক্যাপ রাখবে না। সো দ্যাট ওয়ে ওরা কিছু ডেমোক্রেটিক ভোটার এই রিপ্রেজেন্টেটিভকে ওরা আনতে পারবে। এন্ড লাস্টলি, এখন রানা ভাই যদি কোয়েশ্চেন থাকে আমাকে থামাতে পারেন। কোশ্চেন আমার আছে। আপনি আলোচনার মাঝখানে একটু বলেছিলেন যে কর্পোরেট ট্যাক্সটা আরো কমিয়ে আনতে পারে, এখন ফ্ল্যাট 21% আছে, সেখানে আপনি বললেন যে এটা 10 অথবা 15 পর্যন্ত আসতে পারে, এবং আপনি বলছেন যে আপনার মতামতে এটা ফিজিবল হবে না। কেন হবে না? ঘাটতিটা বাড়বে হয়তো। আমরা যতটুকু জানি যে $35 ট্রিলিয়ন আমাদের বাজেট ঘাটতি থাকে। তাহলে সেক্ষেত্রে এই যে এত বড় একটা রিস্ক তিনি নিতে যাচ্ছেন, তাহলে তো দেখা যাবে যে জিনিসপত্রের দাম আরও বাড়বে, যেহেতু উনি বলেছেন যে নিত্যপণ্য, বিশেষ করে আমদানি পণ্যের উপরে 10% ট্যারিফ ঘোষণা করবেন। আবার চাইনিজের উপরে প্রথমে বলা হয়েছিল 60%, বাট এখন দেখলাম 40% ট্যাক্স বাড়াবে। সেক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়বে, অথচ আমরা ভোট দিয়েছি, বলা যেতে পারে যে জিনিসপত্রের দাম এখন ঊর্ধ্বমুখী, সে কারণে আমরা তাকে ভোট দিয়েছি। তাহলে এক্ষেত্রে যে আপনি বলছেন ফিজিবল হবে না, তাহলে ট্রাম্প প্রশাসনের যুক্তিটা কোথায় এখানে? কমায় মানুষকে তাহলে কি তার বিপক্ষে চলে যাবে না? সেটা কিভাবে উনি এটা মিট আপ করবেন? হ্যাঁ, সো এখন couple of ways, right? By the way, corporate tax rate 10% না, 15%, বাট আমার মনে হয় না 15% পর্যন্ত যাবে, মেবি 20%, 18 to 20। এখন অবভিয়াসলি এখানে অনেক, বর্তমানে আমাদের ডেফিসিট হইলে গিয়া 36 ট্রিলিয়ন, 35 or 36 ট্রিলিয়ন। এখন 2017 ওই যে বিলগুলো ছিল, নতুন প্রপোজিশন ছাড়া, ওরা যদি শুধু 2017 বিলটা যদি শুধু এক্সটেনশন করে, তার মানে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ট্যাক্স ব্র্যাকেট রিডাকশন, কর্পোরেট ট্যাক্স রেট 21%, রাইট? self-employed ওনারদের জন্য 20% QBI deduction, which is qualified small business deduction, right? 2017 tax and jobs, 2017 এর এই বিলটা যদি এক্সটেনশন করা হয়, তখন $4 trillion additional deficit হবে within 10 years. Okay? কথা বলছেন তো, right? So if you're only extending, not even new proposition, okay? The Tax Cuts and Jobs Act from 2017, ওইটা যদি এক্সটেনশন শুধু করা হয়, আর কোনো কিছু না আয়ের হয়, ওইখানে আপনার $4 trillion ডেফিসিট হবে উইথিন 10 years. তো অবভিয়াসলি এখন এখানে আপনার ওভারটাইম কিরকম বাতিল করবেন, টিপ কিরকম বাতিল করবেন, তাই না? সোশ্যাল সিকিউরিটি, there's a lot more to it. So এখন প্রপোজিশন হইলে গিয়ে যে ওরা ফরেন গুডস এর উপরে ট্যারিফ চার্জ করবে, রাইট? তার মানে ইম্পোর্টেড গুডস এর উপরে 10% অথবা 60% ট্যারিফ অন প্রোডাক্টস ইম্পোর্টেড ফ্রম চায়না, রাইট? এখন
টু বি অনেস্ট করা সম্ভব, রাইট? এটা যদি করা হয়, ইন মাই অপিনিয়ন, আলটিমেটলি কে পে করবে? আলটিমেটলি আমি পে করবো আর আপনি পে করবেন, তাই না? এখন ধরেন আপনার যদি এখন আমাজন থেকে একটা এই চেয়ার কিনলেন ধরেন $10 বর্তমানে, রাইট? তখন হয়ে গেল ওদের ট্যাক্স বাড়তেছে 10%, ওদের গোনা ডু ওই $10 যেটা কিনতেছেন ওইটা আর $10 থাকবে না, এখন হয়ে যাবে $12. It's going to go off to the consumers, right? So this is why একটু situation is going to be pretty tough. We'll see how this goes, right? এখন আরেকটা জিনিস যেটা আমার জন্য একটু concerning, I think for low income community, is that ওরা কয়েকটা ভাবে ওরা deficit তুলতে পারবে. One is to repurpose funds approved from Democrats for clean energy, right? তার মানে প্রিভিয়াসলি যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে একটা বিল পাস করছিল ক্লিন এনার্জির জন্য, ওইখানে কিছু ফান্ডিং আছে, ওইটা ওরা রিঅ্যালোকেট করবে। তার মানে কিছু এনার্জি ক্রেডিটস কাট করে ওরা এখানে রিঅ্যালোকেট করবে। ওয়ান, উইচ ইজ স্টিল ভেরি লিটল। অ্যাড ট্যারিফস, ট্যারিফস আমরা কথা বললাম। So now this is important. Responsible and reasonable work requirement for Medicaid benefits. Individuals that are getting benefit from Medicaid. This is going to be problematic. এখন ওরা যদি বলে যে এখন যতজন মানুষ মেডিকেড পাচ্ছে, obviously মেডিকেডের জন্য ওদের পয়সা খরচ হচ্ছে, তাই না? So now they're going to try to scrutinize Medicaid. কিরকম হইতে পারে? এমন জিনিস হইতে পারে যে ওরা মেডিকেডের যদি এখন এলিজিবিলিটির জন্য ধরেন আপনারা যারা আর্ন ইনকাম ক্রেডিট পান, রাইট, ইআইসি, আর্ন ইনকাম ক্রেডিট দেওয়া হয় যখন আপনারা কাজ করেন, যত টাকার উপরে কাজ করবেন ওইটার উপরে আর্ন ইনকাম ক্রেডিট দেওয়া হয়। মেবি ইটস পসিবল ওরা মেডিকেডের জন্য রিকোয়ারমেন্টের জন্য ওয়ার্ক এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আনতে পারে। এগেন অল অফ দিস আমরা ডিসকাশন করতেছি, ওরা কি ডিসকাশন করতেছে, বুঝছেন? কোনো কিছু পাস হয় না। ইটস নট দ্যাট ইউর মেডিকেড ইজ গোনা গেট কাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অলসো অবভিয়াসলি আরেকটা কথা থাকবে যে যখন যারা ওভার 65, রাইট, অথবা যাদের ডিসেবিলিটি, অবভিয়াসলি ওদের কাজের যোগ্য নাই, আই মিন অবভিয়াসলি ওদের একটা রিকোয়ারমেন্ট থাকবে আলাদা। বাট আই থিঙ্ক যারা able and people that are able to work, maybe they bring in work requirement for Medicaid eligibility. Then এখন বর্তমানে আপনার মেডিকেড অ্যাপ্রুভাল হইলে গিয়ে once a year, মেবি ওরা আনতে পারে twice a year, কথা বুঝছেন? তো একবার না করে ওরা দুইবার করতে পারে, মানে ইনকাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। And lastly, this is also important, limitation on SNAP benefits. SNAP কি হলো? SNAP হইলে গিয়ে আপনার যারা ফুড স্ট্যাম্প পান, যাদের লো ইনকাম থাকে, রাইট? এখন ওরা ওই SNAP বেনিফিটে ওরা একটু লিমিটেশন আনবে। তার মানে কি কি খাবার আপনি ইউজ করতে পারেন অথবা কি কি জিনিস আপনি SNAP বেনিফিটস ইউজ করতে পারেন, those are the things that's going to come into play. এখন again এইটা হলো সব প্রপোজাল, এসব অ্যাপ্রুভ হবে কিনা না উই ডু নট নো, বাট আমি যেটা আপনাকে বলতে পারি যে আমি প্রিটি পজিটিভ 2017 এর বিলটা এক্সটেনশন হবে, ওইটা এক্সটেনশন হওয়াই লাগবে, বিকজ আই ডোন্ট সি হাউ ইটস নট এক্সটেন্ডিং। এখন এক্সটেনশনের পরে এখন ওদের বোঝা লাগবে যে কিরকম ডেফিসিটে ওরা কভার করতে পারে। আর অবভিয়াসলি আপনি যেটা বলছেন ট্যারিফস, ট্যাক্স, ইম্পোর্টেড গুডস করা হলো ফাইন, বাট ওইটাতে আপনার পুরো পয়সা কভার করবে না। আই ডোন্ট থিংক সো। সো সামবডি ইজ গোনা হ্যাভ টু পে সামওয়্যার। তাহলে আপনি যে বিষয়গুলো বললেন যে খাতগুলোর কথা আপনি আশঙ্কা করছেন, যে স্ন্যাপের কথা বলছেন, মেডিকেয়ারের কথা বলছেন, যেগুলো কমালে সাধারণ মানুষ যারা আছে, গরিব মানুষ যারা আছে, তারাই তো ক্ষতিগ্রস্ত হতে যাবে নাকি? ট্রাম্প কিন্তু নির্বাচনের আগে বা বিভিন্ন সভা সমাবেশে বলে আসছেন যে সরকারি ব্যয় প্রচুর পরিমাণে অপচয় হয়। এই যে সরকারি ব্যয় যে অপচয়, এই অপচয়টা বন্ধ করে তিনি এই সুবিধাগুলো দিতে পারেন। তাহলে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যে এই যে সরকারি ব্যয় অপচয়, এই অপচয়টা কি তিনি, যেগুলো আমরা গরিব মানুষরা অনেক কিছু পেয়ে থাকি, হোম কেয়ার এটা সেটা নানান কিছু পেয়ে থাকি, সেটাকে তিনি বোঝাচ্ছেন, নাকি সরকারি কাজে যে সমস্ত নানান খরচে আছে, যেটা হওয়া উচিত সেটাও হচ্ছে, যেটা হওয়া উচিত নয় সেটা হচ্ছে, সেখান থেকে তিনি সঞ্চয় করে সাধারণ মানুষের বেনিফিটগুলোকে ঠিক রাখবেন? একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার কি মন্তব্য? এখন উনি যারা বলতেছে, রাইট, আই থিঙ্ক এরা একটা নতুন ডিপার্টমেন্ট বানানো হয়েছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, রাইট, ডোজ, আই থিঙ্ক দ্যাটস দি নিউ। এখন আপনি যেটা কথা বলতেছেন
ওইটা গভর্নমেন্ট যে মানিগুলো স্পেন্ড করতেছে, নট অন মেডিকেড এন্ড ফুড স্ট্যাম্প, দ্যাটস লিটল বিট ডিফারেন্ট। ধরেন একটা গভর্নমেন্ট জব করতে কত সময় লাগে, এটা কি এফিশিয়েন্ট কিনা না, অথবা একটা গভর্নমেন্ট জব করতে যে 3 জন মানুষ কাজ করতেছে ওইটা কি আর্টিফিশিয়াল এআই হিসেবে করা সম্ভব কিনা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সম্ভব কিনা না, রাইট? ওরা চাচ্ছে নিউ টেকনোলজি দিয়ে যে গভর্নমেন্ট জবগুলো, মানে গভর্নমেন্ট যে কাজগুলো করে একটু ফাস্ট করার জন্য এবং এফিশিয়েন্টলি করার জন্য। ইউজুয়ালি আপনারা, আমি যারা দেখি সবসময়, সব গভর্নমেন্ট অফিসগুলো অনেক স্লো, ওদের কম্পিউটার a lot older than my computer and your computer, ওদের টেকনোলজি যেটা আছে অনেক পিছনে, ঠিক আছে? সো আই থিঙ্ক ওই হিসেবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলতেছে যে এফিসিয়েন্সির উপরে এই কিছু পয়সা সেভ করা লাগবে, বাট আমার মনে হয় না যে অত টাকা সেভ হবে যে আপনি $4 ট্রিলিয়ন কাভার দিতে পারবেন। মানে এখন গভর্নমেন্ট এফিসিয়েন্সি যদি এখন এত বড় ডেফিসিট কাভার করে, দ্যাট মিনস the government has been in pretty big problem, বুঝছেন? সো ওই জিনিসটা আই থিঙ্ক যেটা হবে আলটিমেটলি কয়েকটা জিনিস ক্যালকুলেশন করে এই ডেফিসিটটা কাভার দেওয়ার জন্য ওরা চেষ্টা করবে, বাট আমার মনে হয় না স্টিল ডেফিসিট কাভার হবে। এবং আপনি যেটা কথা বলতেছেন ওইটা কিন্তু আলাদা, ইটস নট টকিং অ্যাবাউট মেডিকেড এন্ড ফুড স্ট্যাম্প। মেডিকেড এন্ড ফুড স্ট্যাম্প ইজ টোটালি একটা সেপারেট ম্যাটার, যেটা আই থিঙ্ক 3 days ago ওয়াশিংটন পোস্ট এটা রিপোর্ট করছে এই আর্টিকেলটা, যেখানে বলা হয়েছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাবে যে মেডিকেড রিকোয়ারমেন্ট এবং ফুড স্ন্যাপ বেনিফিট কিছু পয়সা সেভ করার চেষ্টা করবে। এখন কতটুকু সেভ হবে উই ডু নট নো, अगेन উই আর নট শিওর। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, কারণ আমি জানি যে এখন একটা কয়টা নেগেটিভ ইনফরমেশন দিলাম, আই থিঙ্ক আমার একটা পজিটিভ ইনফরমেশনও দেওয়া উচিত, কারণ না হয় এটা ফেয়ার হবে না। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু অলসো চাচ্ছে যে মেকিং কার লোন ইন্টারেস্ট পেমেন্টস ট্যাক্স ডিডাক্টেবল, ঠিক আছে? তার মানে আপনারা যে ইন্টারেস্ট পে করতেছেন গাড়ির জন্য, এখন ইন্টারেস্ট রেট প্রিটি হাই। এখন একজন মানুষ যদি একটা গাড়ি কিনতে চায়, অনেক সময় 5.5%, 6.5% ডিপেন্ডিং করে আপনার ক্রেডিটের উপরে ইন্টারেস্ট রেট একটু হাই হয়ে যায়। ওরা চাবে যে ওই ইন্টারেস্ট যেটা আপনি ডিডাকশন নিতে পারেন ট্যাক্স ফাইলে, ওকে? কিপ দ্যাট ইন মাইন্ড। এখন কুইকলি আমি একটা ট্যাক্স অ্যাডভাইস দিয়ে দেই। আপনারা যারা ট্যাক্সি চালাচ্ছেন এবং আপনার গাড়ি যেটা আছে, গাড়ি এটা লোনে কিনছেন, আপনার জন্য কিন্তু এমনিতেই ওই ইন্টারেস্টটা ডিডাক্টেবল অন ইউর ট্যাক্স রিটার্ন, স্কেডিউল সি অফ ইউর বিজনেস এক্সপেন্স। মেক শিওর আপনি ওইটা ডিডাকশন নিচ্ছেন। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলতেছে ওইটা আইটেমাইজ এক্সপেন্সেস হিসেবে নেওয়ার জন্য। তার মানে আপনার পার্সোনাল গাড়ি যদি থাকে, পার্সোনাল গাড়িতে যদি আপনি ইন্টারেস্ট পে করতেছেন, ওইটা ডিডাকশনের জন্য ওরা এই বিলটা পাস করার ওরা অ্যাড করতে যাচ্ছে। এন্ড লাস্ট থিং which is I think is very huge, IVF procedure, right? তার মানে vitro fertilization coverage, তার মানে ব্রাদা ভাই একটু এক্সপ্লেনেশন দিতে পারেন এটা বাংলায়? IVF এই যে for women to become fertile, to have children, যেটা ইনজেকশন গুলো যেটা দেওয়া হয়, ওইটা কিন্তু অনেক কমন জিনিস, রাইট? নাওডেজ a lot of people need IVF, যেটা অনেকেই এটা দরকার হয়। ওই IVF ইনজেকশন গুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে? এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রপোজ করবে যে মেকিং IVF প্রসিজার্স ফ্রি থ্রু ইন্স্যুরেন্স ম্যান্ডেটস অর গভর্নমেন্ট সাবসিডিজ। তার মানে একজন মানুষের যদি IVF এর ইনজেকশন দেওয়া লাগে, প্রসিজারটা ওরা চাবে ইন্স্যুরেন্স যাতে কভার করে, অথবা কোনো গভর্নমেন্ট মেডিকেড হোক অথবা গভর্নমেন্ট এজেন্সির মাধ্যমে যাতে ওরা এই সাবসিডিজ পায়, which I think is going to be very good for a lot of people, a lot of women that's out there. তো অন্তত কিছু ভালো খবর আপনি দিতে পারলেন, খালি যে খারাপই হবে তা নয়, মানে ভালোটাও দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে যেহেতু আমরা জানি যে এবার বিপুল পরিমাণে মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছে নানান আশা প্রত্যাশা নিয়ে, এবং আমরা দেখেছি যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী যিনি ছিলেন কামালা হ্যারিস, তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ করে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ডাবল করবেন বলে। এবং আমরা যতদূর জানি যে আমরা জানি ট্রাম্প তো একজন ব্যবসায়ী মানুষ, এবং বিশেষ করে রিয়েল এস্টেটের উপরে তার ব্যবসাটা তো সবাই আমরা জানি। সেক্ষেত্রে কামালা হ্যারিস যেমন বলেছিলেন যে প্রথম যারা বাড়ি কিনবে, ফার্স্ট বায়ার যারা থাকবে, তাদেরকে $10,000 পর্যন্ত
ইনসেন্টিভ দেওয়া হবে, বা যারা ভাড়া বাড়িতে থেকেছে দীর্ঘদিন এবং কোনো দিন ভাড়ার কোনো রকম ডিফল্ট তার ইতিহাসে নেই, এরকম ক্ষেত্রে যদি সে প্রথম বাড়ি কিনে $50,000 পর্যন্ত ইনসেন্টিভ দেওয়ার একটা প্ল্যান তার ছিল। তো এটা তো সেটা আমরা কামালা হ্যারিস বলি বা ট্রাম্পের, যেহেতু উনিও এই ব্যবসার সঙ্গে বেশি জড়িত ছিলেন, এই ধরনের এই প্ল্যানটি এটা যেহেতু সার্বজনীন, সব মানুষের জন্য উপকার, এই ধরনের প্ল্যান কি ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে আসতে পারে, আপনি কি মনে করেন? ওকে, সো রানা ভাই, we're going to dissect this. ঠিক আছে, let's talk about this. এটা কি রিজনেবল অথবা ফিজিবল কিনা না, রাইট? এবং এই ইকোনমিটা কিরকম আরো এই ডিস্ট্রয় হবে যদি এই ফার্স্ট টাইম হোম বায়ার একটা ডিডাকশন দেওয়া হয়। সো লেটস টক অ্যাবাউট দিস। বর্তমানে বাড়ির দাম কি বেশি নাকি কম? অনেক বেশি। অনেক বেশি। ওকে, বর্তমানে বাড়ির দাম বেশি কেন? বিকজ অনেক বায়ার ইজ ইন দ্য মার্কেট, তাই না? আচ্ছা, ধরেন আমরা 3 জন মানুষ আছি, বাড়ি কিনবো। মার্কেটে বাড়ি এখন 5টা, তাই না? তার মানে শুধু 3 জন বায়ার, 5টা বাড়ি। তার মানে আমাদের অপশন আছে। এই বাড়ি যদি পছন্দ না হয় আরো 2টা বাড়ি খালি, আই কুড গো এন্ড বাই। একটাতে বললাম 300,000, আরেকজন আমার 2 নম্বর জন বলে দিল 320। So I was like, okay, I'm just going to go to the 5th house. Another situation, same thing. এখন আমরা 5 জন বায়ার, বাড়ি এখন 3টা, বাড়ি আমার কিনাই লাগবে। আমি বললাম 300, উনি বললেন 320, 5 নম্বর জন বললেন 350। What happened? 300,000-এর বাড়িটা বাড়তে থাকলো, bidding. Why? Because there's more buyers out there than the home. Okay, so এখন বর্তমানে অলরেডি বায়ার আছে বাড়ি কেনার জন্য। ইউজুয়ালি ইনসেন্টিভ কখন দেওয়া হয়? ইনসেন্টিভ দেওয়া হয় যখন একটা রিয়েল এস্টেট ক্রাশ থাকে, তার মানে এনাফ বায়ার নাই, বাড়ির দাম কম। হাউ ক্যান উই স্টিমুলেট দ্য ইকোনমি? মানে সেলার বেশি, বায়ার নেই। এক্স্যাক্টলি। ধরেন 2008-এ, রাইট, আমাদের যখন ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, তখন 2007-এ বলা হয়েছিল যতজন ফার্স্ট টাইম হোম বায়ার ওদেরকে $8,000 লোন দেওয়া হবে, ওরা $500 করে পার ইয়ার ফেরত দেবে ওভার আই থিঙ্ক 10 years or whatever the number it is. ওকে, তখন মানুষ কি হলো, ওকে ফাইন, আমি গিয়ে বাড়ি কিনবো। 2008 তখন বলা হয়েছে যদি, তখনও কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বাড়ির দাম কম, তখন বলা হয়েছে ওকে ফাইন, যারা বাড়ি কিনবে আমি তোমাকে $8,000 দিব, তুমি এসে বাড়ি কিনো। এখন যদি বলা হয় যে আপনাকে $10,000 দেওয়া হবে, আপনি গিয়ে বাড়ি কিনেন, now even more people are going to want to buy the house. তার মানে housing market is going to go up even more. কথা বলছেন, with the interest rate as high as it is, 6.5%, right? I believe it's 6.5. আমি, আমেরিকা আছি I think 20-25 years. This is the highest I have seen, right? Even এত high interest rateও still মানুষ বাড়ি কিনছেন এবং আস্কিং প্রাইসের থেকে অনেক বেশি অ্যাবাভ দিয়ে। Exactly. So there is no need, right, for a home buyer incentive, right? এখন ওই যে কামালা হলে যে বলা হচ্ছেন যে this is why sometimes I wonder, like, there is no way ওই বিলটা পাস হইতো। কামালা হলে যদি পাস হইতো তাহলে ইকোনমিটা আরো ইনফ্লেটেড হইতো। কথা বলছেন, right now the biggest worry is, okay, আমি let me go back to আপনি যে প্রথমে যে একটা কথা বললেন, এই বছর মানুষ ট্রাম্পকে ভোট দিছে। Why? Not because they like Trump. এখন আপনি, রাইট, এমন তো নয় যে আমি গিয়ে ট্রাম্পকে ভোট দিছি because I like this guy. No, I didn't vote for Trump, nor did I vote for Kamala Harris. I just want to make it clear, right? But এক মানুষগুলো তো, বিকজ আমি অনেক মানুষ আমার সাথে দেখা হয়, অনেক মানুষের সাথে আমার কথা হয়, রাইট? ট্রাম্পকে কেন ভোট দেওয়া হয়েছিল? বিকজ প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন যাদেরকে মানুষ ভোট দিছে, যাদেরকে মানুষ, যারা ওই সব মানুষ যারা এক্সাইটেড হয়ে ভোট দিছে, ওরা ওদের জন্য কোনো কিছুই করে নাই, তাই না? ওদের কথা হইলে আমি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ছিল, আমার গ্রোসারি যখন পড়তো 10 টাকা, এখন পড়তেছে 14 টাকা, 13 টাকা, তাই না? So now they know at least during Trump administration their grocery expense was low, their living expense was low, তাই না? ওই কারণে মানুষ ট্রাম্পকে ভোট দিছে, not because they think Trump is going to come out and do great things, right? So এখন we'll see, right? একজন I forget who it is, right? এখন মানুষ obviously মানুষ মনে করতেছে যে ট্রাম্প এসে অনেক খারাপ জিনিস করবে। এখন
ট্রাম্প, ইফ আই ওয়াজ ট্রাম্প, ও এখন যদি খারাপ জিনিস না করে ভালো জিনিস যদি করে, তাইলে কিন্তু সবাইকে wrong proof করতে পারবো, which is actually going to be a pretty pretty good, but we'll see how this goes, right? But to answer your question, আবার মনে হয় না আপনার হাউজিং এর জন্য কোনো ইনসেন্টিভ আসবে। অনেক ধন্যবাদ। বিষয়টি যেহেতু এই প্রশ্নটা আমার মনে অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল, তাই মনে করলাম যে আপনার সাথে একটু বিষয়টি নিয়ে কথা বলি। আমরা আরও দুই একটা প্রশ্ন হয়তো করবো এই বিষয়ের উপরে, না হলে আমাদের দ্বিতীয় আলোচনায় চলে যাব। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পর এসে এই আলোচনাগুলো করতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, আমরা ট্রাম্প প্রশাসনের ট্যাক্স নীতিমালায় সম্ভাব্য কী কী পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে আমরা কথা বলছি। কারা বেশি সুবিধা পাবেন, ধনী বা গরিব আমরা যারা আছি কাদের মধ্যে, বা যারা সম্পদশালী ব্যবসায়ী কিংবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, সেক্ষেত্রে কারা বেশি সুবিধা পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা একটু কথা বলতে চাই, আর দুই একটা প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ে বা মুদ্রাস্ফীতি রোধে। আমরা জানি যে এই সময়ে যথেষ্ট মুদ্রাস্ফীতি ঘটেছে, যে কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ইন্টারেস্ট রেট অনেক হাই রেখে মুদ্রাস্ফীতি রোধ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখলাম কয়েকদিন আগে ফেডারেল রিজার্ভ 0.25% ইন্টারেস্ট রেট কমিয়ে এনেছেন। তার মানে আমরা বুঝতে পারছি যে মুদ্রাস্ফীতি কিছুটা রোধ করা সম্ভব হচ্ছে। তো এক্ষেত্রে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি কি মনে করেন যে এই মুদ্রাস্ফীতি রোধে ট্রাম্প প্রশাসন আর কি পদক্ষেপ নিতে পারেন? আর ইন্টারেস্ট রেট কি আরো কমবে? এখন ইন্টারেস্ট রেট কখন কমে, রাইট? ইন্টারেস্ট রেট কমা হয় যখন ইকোনমিটা is not too hot, right? তার মানে best way to explain this is this, okay, right, let's say this. এখন যদি ইন্টারেস্ট রেট কমানো হয় তখন কি হবে? তখন অনেক আপনি যে লোন, আপনার যদি লোন দরকার হয় একটা ব্যাংক থেকে, তখন আপনার জন্য লোন পাওয়াটা ইজি হবে, রাইট? ব্যাংকে আপনার লোন কিরকম দেওয়া হয়? লোন দেওয়া হয় এরকম, ফেডারেল রিজার্ভ বলবে যে আমার এখন এত টাকা আছে, ব্যাংকে আমি এত পার্সেন্টে লোন দিব, রাইট? ধরেন এখন লেটস কল ইট 3.3%, রাইট? এখন ব্যাংক যখন এই ফেডারেল রিজার্ভ থেকে পয়সা আনবে 3.3%, তখন ওরা আপনাকে দিবে 13%, রাইট? তখন ওরা ওই মার্কআপে ওরা পয়সা বানায়। এখন যখন ইন্টারেস্ট রেট কমানো হবে, ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট কমাবে, তখন ব্যাংকও ইন্টারেস্ট রেট কমাইতে পারবে। তখন কি হয়? তখন ইট বিকামস ইজিয়ার টু গেট লোন। প্যান্ডেমিকের সময় ইন্টারেস্ট রেট কমানো হয়েছিল বিকজ দি ইকোনমি ওয়াজ যেটা কোল্ড, রাইট? ইকোনমি একটু ডাউন ছিল, রাইট? এখন ওইটাকে আপনার কি বলে, এটাকে think of it as an engine, right? You have to keep it running, right? Now you have to make it hard to make it running, right? তখন কি করা হয়? তখন ইন্টারেস্ট রেট কমানো হয়, তখন যেগুলো স্ট্রাগলিং বিজনেস আছে তখন ওরা ইজিলি লোন আনতে পারে। এখন লোন দেওয়া হলো, এখন অনেক কোম্পানি লোনের জন্য এলিজিবল হয়ে গেল, দেন মানি কন্টিনিউ টু সার্কুলেট হচ্ছে, তাই না? তখন ইনফ্লেশন আস্তে আস্তে হয়, যেটা আমরা এখন বর্তমানে দেখতেছি, রাইট? ওই কারণে ইনফ্লেশন যেখানে বাড়তেছে, ওই কারণে ইন্টারেস্ট রেট বাড়ানো হয়, সো দ্যাট মানুষ স্পেন্ডিংটা কমাইতে পারে। ওকে, এখন রাইট নাও ইকোনমি কিন্তু এখনো কিন্তু ইনফ্লেশন এখনো আছে, ইটস স্টিল প্রিটি হাই, ইনফ্লেশন ইজ প্রিটি হাই, এন্ড আই থিঙ্ক লাস্ট মান্থের রিপোর্টে ইনফ্লেশন একটু বাড়ছিল, কতটুকু বাড়ছিল আমার হাতে নাই, বাট ইট ডিড ইনক্রিজ। এখন বর্তমানে যেটা হবে, এটা একটা পলিটিক্যাল গেম হবে ইন মাই অপিনিয়ন, right? Jerome Powell is right now the Federal Reserve Chairman. I forget his position name, right? But উনি প্যান্ডেমিকের সময় ছিলেন, ট্রাম্পের আগের অ্যাডমিনিস্ট্রেশনের তখনও ছিলেন, তখন প্যান্ডেমিকের সময় ভেরি হি স্টিয়ার্ড দ্য ইকোনমি, ইন্টারেস্ট কমানো বাড়ানো যেটাই হোক, মোটামুটি স্টিয়ার করে আনা হয়েছিল, যখন আমরা এখনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ি নাই, রাইট? বাট ইনফ্লেশন স্টিল বাড়ছে, যেটা সবাই জানে এটা বাড়বে, রাইট? প্যান্ডেমিকের পরে। এখন যেটা হবে, আই থিঙ্ক ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, স্পেশালি ট্রাম্প, চেষ্টা করবে, ফোর্স করবে ইভেন টু রিডিউস ইন্টারেস্ট রেট on Jerome Powell,
এখন এটা হবে কিনা না, আই ডু নট নো, বাট আইডিয়ালি ইন্টারেস্ট রেট বাড়ে যখন ইনফ্লেশন বাড়তে থাকে। এখন ইনফ্লেশন যদি কমে তাহলে ইন্টারেস্ট রেট কমবে। তো এখন এইটা কিন্তু প্রেডিক্ট করা টাফ, বাট বর্তমানে গভর্নমেন্ট মনে করতেছে যে ফেডারেল রিজার্ভ মনে করতেছে যে নেক্সট কোয়ার্টারে ওরা ইন্টারেস্ট রেট কমাবে। বাট উইথ দিস ইনফ্লেশন যদি কন্টিনিউ বাড়তে থাকে তখন কিন্তু ওরা বলবে যে না, আমরা ইন্টারেস্ট রেট কমাবো। কারণ আপনাদের কোয়েশ্চেন থাকবে যে এখন আপনি যদি এখন বাড়ি কিনেন, আপনি কি বাড়ি কিনবেন না কিনবেন? আমার সাজেশন যেটা আমি সবাইকে যেটা বলি, একজন মানুষ যদি এলিজিবিলিটি মানে এফোর্ডেবিলিটি যদি থাকে, আপনার যদি ভালো জব আছে এবং আপনি একটা বাড়ি পাইছেন যেটা আপনার ভাল লাগছে, ইউ শুড গো এন্ড বাই দ্যাট হাউস। বিকজ বাড়ি কিন্তু গাড়ির মতো না, তাই না? গাড়ি কিন্তু সবসময় রেগুলার গাড়ি মেলে, কিন্তু বাড়ি পাওয়াটা কঠিন হয়ে যায়। এক্স্যাক্টলি। ইফ ইউ ফাইন্ড দ্য হাউস ইউ লাইক, আপনি যদি এফোর্ড করতে পারেন, বাই ইট। 2 years 3 years later যদি ইন্টারেস্ট রেট যখন কমবে, আপনি তখন রিফাইন্যান্স করবেন, নট এ বিগ ডিল। বাট আপনি মেক শিওর করবেন যে আপনি বাড়িটা আসলে মর্গেজটা আপনি পে করতে পারবেন। দিস ইজ দ্য মেইন পোর্শন অফ ইট। অনেক ধন্যবাদ বিষয়টা ব্যাখ্যা করার জন্য। আমাদের হাতে সময় নেই, 1-2 মিনিটের মতো হাতে সময় আছে। ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করব, যে আপনি বললেন যে ট্রাম্প প্রশাসন যখন 2017-21 ছিলেন, তখন তিনি বিশেষ করে বড় ব্যবসায়ী যারা ছিলেন, এবং ডেমোক্র্যাটরা সবসময় বড় ব্যবসায়ীদের উপরে ট্যাক্সটা বেশি দিয়ে থাকে, উনি কমিয়ে থাকেন, 37 থেকে 21 এনেছিলেন, এবং সেটা আপনি বললেন 2025 সাল পর্যন্ত চলবে এবং এরপরেও বাড়বে। কিন্তু এক্ষেত্রে যে বড় ব্যবসায়ীদেরকে ট্রাম্প যে সুবিধাটা দিচ্ছেন, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, ছোট ব্যবসায়ী আছি, মাঝারি ব্যবসায়ী আছি, তাদেরকে কি ধরনের সুবিধা ট্রাম্প প্রশাসন তার এই অর্থনৈতিক নীতিতে দিতে পারে বলে আপনি মনে করেন একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে? সংক্ষেপে 1-2 মিনিটে যদি একটু বলেন। আমরা যারা স্মল বিজনেস ওনার যারা আছি, আমাদেরও কিন্তু আমরা কিছু ট্যাক্স ব্রেকস পাইছি, যেটা হইলে গিয়ে স্মল QBI ডিডাকশন, রাইট? স্মল বিজনেস কোয়ালিফাইড বিজনেস ডিডাকশন, যেটা আপনাকে 20% ডিডাকশন দিচ্ছে ফর স্মল বিজনেসেস। ওকে, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, এখন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইজ অ্যানাদার থিং, রাইট? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আপনার স্মল বিজনেসও লাভ হয়, বিগ বিজনেসও লাভ হয়। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স মানে হলে গিয়ে আপনি যদি একটা ইকুইপমেন্ট কিনেন অথবা গাড়ি কিনেন, যেটাই হোক আপনার ব্যবসার জন্য, ওইটার জন্য আপনি একটা ফুল ডিডাকশন পাচ্ছেন, রাইট? যেটা আগামী বছর হয়ে যাবে 40%. He's going to try to get that approved. What do you call it? He's going to try to, ও চাবে যে এটা 100% করার জন্য, right? But ideally still QBI deduction, যেটা 20% deduction, এটা কিন্তু হিউজ in my opinion, যেটা আপনাদের জন্য হেল্প হবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। বিধায় অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, বিশেষ করে বছর শেষে আমাদের ট্যাক্স পরিকল্পনায় কী কী কৌশল অবলম্বন করে আমরা আমাদের ট্যাক্স কমিয়ে আনতে পারি, সেই বিষয়টি নিশ্চয়ই আরেকদিন আমরা আলোচনা করব, কারণ এগুলো আমাদের হাতে সময় আছে এখনও প্রচুর। কিন্তু আমরা চাই ট্রাম্প প্রশাসন তার নীতিমালায় কী ধরনের পরিবর্তন আনতে পারে, সেটার উপর নির্ভর করে আমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাই তারা যাতে একটা পরিকল্পনা গ্রহণ করতে পারি, সে কারণে এই বিষয়গুলো আলোচনা করছি। জনাব আব্দুল চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। নিশ্চয়ই আবারও দেখা হবে। আপনাকে আবারও ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। সুপ্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি, যে ট্রাম্প প্রশাসন আগামী জানুয়ারি মাসের 20 তারিখে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন এবং তার এই প্রশাসনের যে নীতিমালায় সম্ভাব্য কী ধরনের পরিবর্তন আসতে পারে ট্যাক্সের ক্ষেত্রে, এবং ট্যাক্সও যেহেতু শুরু হয়ে যাবে, যদিও এই বছর না হলে পরবর্তী বছর এই সুবিধাটা আমরা পাবো, কারা বেশি সুবিধা পাবো, কারা কম পাবো, এই নানান বিষয়গুলো আমরা মোটাভাবে তুলে ধরতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।